এফটি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 5.1 অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে। তো প্রথমেই জেনে রাখি সমীকরণ কাকে বলে। সমান চিহ্নের দুই পাশে যদি দুইটি বহুপদী থাকে কিংবা যে কোনো এক পক্ষে, বিশেষ করে ডান পক্ষে যদি শূন্য থাকে, তাহলে তাকে আমরা একটা সমীকরণ বলতে পারি। যেমন এখানে আমি একটা সমীকরণ লিখছি, দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এইখানে ডান পক্ষে আমাদের 0 আছে। ঠিক একইভাবে আমরা এটাকে যদি এখানে সিকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি এটাও একটা সমীকরণ। এইখানে a প্লাস বি এর যে মানটা হবে, এইখানে সেই মানটা আমরা সি এর মধ্যে পাব। তো 5.1 অধ্যায়ে আমাদের এক চলক বিশিষ্ট সমীকরণের একঘাত সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আসি এক চলক বিশিষ্ট সমীকরণ কাকে বলে। যদি কোনো সমীকরণের মধ্যে একটা মাত্র অজানা মান থাকে, যেমন এই সমীকরণটা দেখো, এইখানে আমাদের একটা মাত্র অজানা মান আছে, সেটা হলো এক্স। আমরা এই সমীকরণ থেকে সমাধান করলে কার মান পাবো? এক্সের মান পাবো। যেহেতু এইখানে একটি অজানা মান আছে, সেহেতু এটাকে আমরা একটা এক চলক বিশিষ্ট সমীকরণ বলতে পারি। অপরদিকে ঘাত বলতে আমরা কি বুঝি? সাপোজ এইখানে এক্স আছে এবং এইখানে এক্স স্কোয়ার আছে। এই যে আমরা এক্সের উপর একটা স্কোয়ার দিছি বা পাওয়ার দিছি, এই পাওয়ারটাকে আমরা ঘাত বলতে পারি। তো এই 5.1 অধ্যায়ে আমরা এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। তার মানে কি, এই যে এই সমীকরণটা, এটা হলো একটা এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। তো চলো এখন আমরা ম্যাথ সমাধান করি। এইখানে একটা প্রশ্ন আমি উঠায় রাখছি, কি যে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড এক্স প্লাস 4 ইকুয়াল 1 ডিভাইডেড এক্স প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড এক্স প্লাস 3। এখন এটা আমাদের সমাধান করতে হবে। তো তোমরা এই প্রশ্নটা দেখো, সব ক্ষেত্রে আমাদের একটা অজানা মান আছে, সেটা হলো এক্স। আমাদের এইখান থেকে সমাধান করে এক্সের মানটা নির্ণয় করতে হবে। এখন এই এক্সের মান বের করার জন্য আমরা ফার্স্ট টাইম সাজায় নেব। এখানে দেখো এক্স প্লাস 1 ছিল, এইখানে এক্স প্লাস 2 ছিল, এবং সমান সমানের ওই পাশে যদি আমরা এক্স প্লাস 3 এবং এক্স প্লাস 4 নিয়ে যাইতে পারি, তাহলে এটা আমাদের লসাগু করতে সুবিধা হবে। তো প্রথম যে লাইনটা আছে, এখানে আমি কি করছি, এক্স প্লাস 1 এখানে ছিল, এইখান থেকে এক্স প্লাস 2টা আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি। আর তোমরা সবাই জানো যে সমান সমানের এ পাশে যদি প্লাস থাকে, সমান সমানের এই পাশে চলে আসলে সেটা মাইনাস হয়ে যাবে। তো সেই জন্য এইখানে 1 ডিভাইডেড এক্স প্লাস 2 এর সামনে প্লাস ছিল এবং এই দিকে এসে মাইনাস হয়ে গেছে। তো একইভাবে 1 প্লাস 1 ডিভাইডেড এক্স প্লাস 3 এইখানে ছিল, এবং এই দিক থেকে 1 ডিভাইডেড এক্স প্লাস 4 এটা আমি এপাশে নিয়ে গেছি এবং এইদিকে প্লাস ছিল, যার কারণে এইখানে এসে মাইনাস হয়েছে। এর পরের লাইনে কি করছি, যে এই এক্স প্লাস 1 এবং এক্স প্লাস 2 এই দুইটা যদি আমরা লসাগু করি, তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 এটা হয়। এখন এটা দিয়ে যদি আমরা একে ভাগ করি, তাহলে কি হবে, এখানে এক্স প্লাস 1 কেটে যাবে, তাহলে কি থাকবে, এক্স প্লাস 2 থাকবে। এখন এক্স প্লাস 2 দিয়ে আমরা যদি 1কে গুণ করি, তাহলে অবশ্যই এক্স প্লাস 2 হবে। এখানে মাইনাস চিহ্ন ছিল, যার কারণে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। এর পরবর্তীতে এই যে আমাদের লসাগু ছিল, এই লসাগুর মানকে এক্স প্লাস 2 দিয়ে ভাগ করা হয়েছে। এখন ভাগ করলে কত থাকে, এক্স প্লাস 2 কেটে যাবে, এখান থেকে আমরা এক্স প্লাস 1 পাবো। এই এক্স প্লাস 1 দিয়ে 1কে গুণ করার ফলে অবশ্যই এক্স প্লাস 1 হবে। এখন ইকুয়ালের এই পাশে কি সেম নিয়মে করা হয়েছে, এই দুইটার মধ্যে যে লসাগু হয় এক্স প্লাস 3 এক্স প্লাস 4, এই দুইটার লসাগু করা হয়েছে এবং এই মান দিয়ে লসাগুর মানটাকে ভাগ করা হয়েছে। ভাগ করার পর যে অবশিষ্ট মান থাকে সেটা এখানে বসানো হয়েছে। মাঝে মাইনাস চিহ্ন ছিল, যার কারণে এখানে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। এর পরবর্তীতে নিচের দিকে আর কোনো কাজ নেই, কাজ করতে হবে আমাদের উপরে। কী ছিল এখানে, এক্স প্লাস 2, এই যে প্রথম যেটা ছিল এটা এখানে বসানো হয়েছে। এরপরে মাইনাস দিয়ে এখানে গুণ করা হয়েছে।
এক্সের সামনে কি, এক্সের সামনে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস হয়, ঠিক সেভাবে প্লাসে মাইনাসে মাইনাস। একইভাবে এই লাইনেও আমাদের কাজ করা হয়েছে। এখন এখান থেকে কী হয়, যদি এক্স প্লাস, এইখানে প্লাস এক্স এবং এইখানে মাইনাস এক্স, এই দুটো অবশ্যই কেটে যাবে, কারণ কি একটা এক্সের থেকে আরেকটা এক্স বিয়োগ করলে 0 হয়। ঠিক একইভাবে 2 থেকে যদি 1 যায় তাহলে 1 থাকে। হ্যাঁ, সমান সমানের এই দিকেও সেমভাবে এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে এবং 4 থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে 1 থাকবে। তো এর পরবর্তীতে আমরা আর গুণনের যে নিয়মটা আছে বা আড়াআড়ি গুণ যেটা, সেটা করে দিছি। এটার সাথে এই দিকে গুণ হবে এবং এটা এই দিকে গুণ হবে। তো যেহেতু উপরে 1 ছিল, তো সবগুলা একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো এই ক্ষেত্রে আমাদের কি এক্স স্কোয়ার, এই যে এটা লাইন, এই লাইনটা দিয়ে আমি এই 1-এর সঙ্গে গুণ করছি। তাহলে কী ছিল, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2। এই যে এই লাইনটা এখান থেকে চলে আসছে আমাদের, এই দিকে গুণ হয়েছিল 1-এর সঙ্গে, যার কারণে এখানে চলে আসছে। এরপর আমরা কি করব, এরপর সবগুলা রাশি একদিকে নিয়ে আসব। এই যে দেখো, এই প্রথম যে রাশিটা ছিল এটা আমি এইটুক পর্যন্ত অপরিবর্তিত রাখছি। এরপরে এইখানে এক্স স্কোয়ার প্লাস হিসাবে ছিল, যার কারণে মাইনাস হয়েছে, এবং 2x প্লাস হিসাবে ছিল, এইদিকে মাইনাস হয়েছে। এক্স সেমভাবে 2 এইখানে প্লাস হিসাবে ছিল, এইদিকে এসে মাইনাস হয়েছে। তো এইখান থেকে এই এক্স স্কোয়ার এবং এক্স কেটে যায়, কারণ এর সামনে প্লাস আছে এবং মাইনাস আছে। তো একইভাবে এইখান থেকে আমরা কত, 7x মাইনাস 3x, 7x-এর থেকে 3x মাইনাস করলে আমরা 4x পাই। এবং এখানে যে 12 ছিল, 12 থেকে 2 যদি মাইনাস করে দিই তাহলে আমরা 10 পাই। এখন কি করতে পারি, তো যেহেতু আমাদের এইখান থেকে এক্সের মান নির্ণয় করতে হবে, শুধু এক্সের মান নির্ণয় করতে হবে। এই এক্সের মান নির্ণয় করার জন্য আমরা কি করব, এক্সকে এই পাশে রেখে দেব, এই প্লাস 10টা এই দিকে থাকলে সমান সমান এই পাশে গিয়ে মাইনাস 10 হয়, এবং এক্সের সঙ্গে কি 4 গুণ হিসাবে ছিল, যার কারণে আমরা পরবর্তীতে এক্সের মান বের করার জন্য যেহেতু 4 এ পাশে গুণ হিসাবে আছে, তাই এই পাশে গিয়ে ভাগ হবে। তো এইভাবে আমরা এখান থেকে এক্সের মান বের করতে পারি। তো এই ছিল আমাদের প্রথম ম্যাথ। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা আলোচনা করব পাঠ্য বইয়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে, 25 নম্বর সৃজনশীল। এখানে কি লেখা আছে যে একটি স্টিমারের যাত্রী সংখ্যা 376, ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যা 3 গুণ। মানে কি, ডেকে যতজন যাত্রী আছে তার থেকে 3 গুণ বেশি যাত্রী আছে কেবিনের মধ্যে। ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা, ডেকে যে যাত্রা করবে তার জন্য মাথাপিছু ভাড়া 60 টাকা, এবং মোট ভাড়া যেটা পুরা লঞ্চ থেকে বা স্টিমার থেকে উঠছে 33,840 টাকা। তো প্রথম প্রশ্নে আমাদের কি বলছে, ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করতে হবে। আচ্ছা, ক নম্বর প্রশ্নে আমাদের বলছিল যে এগুলা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দেয়া ছিল ডেকের যাত্রী এক্স জন এবং কেবিনের যাত্রী ডেকের যাত্রীর 3 গুণ। তার মানে কি, আমাদের ডেকের যাত্রী হলো এক্স এবং এর সঙ্গে আমরা কয় গুণ করে দেব, 3 গুণ করে দেব। এর মানে ডেকে যদি আমাদের একজন যাত্রী থাকে তাহলে কেবিনে কয়জন যাত্রী থাকবে, 3 জন যাত্রী থাকবে, যার কারণে 3 দিয়ে গুণ করা হয়েছে এই জায়গায়। তাহলে নর্মালি আমাদের সমীকরণ কি দাঁড়ায়, 3x। এখন শর্ত মতে সমীকরণটি ছিল টোটাল যাত্রী, আমাদের টোটাল যাত্রী ছিল 376 জন। এখন এইখানে আমাদের টোটাল যাত্রী বলতে কি বোঝাইছে, যে ডেক প্লাস কেবিন দুইটা যাত্রী মিলেই তো আমাদের পুরো স্টিমারটা ছিল, তাই না? তো ডেকের যাত্রী ছিল এক্স এবং কেবিনের যাত্রী ছিল 3x। এখন এক্স প্লাস 3s ইকুয়াল 376, এটা হলো আমাদের টোটাল যাত্রী। আর এইখানে তো আমরা জানি না যে আমাদের ডেকে কতজন যাত্রী আছে এবং কেবিনে কতজন যাত্রী আছে, যার কারণে আমরা এখানে এক্স হিসাবে বিবেচনা করছি। তো এরপর আমাদেরকে খ নম্বর ম্যাথে কি বলছে, যে ডেকের যাত্রী ও কেবিনের যাত্রীর সংখ্যা কত। যেহেতু 376 টোটাল যাত্রী ছিল, কিন্তু আমরা জানি না ডেকে কয়জন
এবং কেবিনে কয়জন, এখানে আমাদের এটা বের করতে হবে। এখন ক নাম্বার থেকে আমরা কি পাইছিলাম, যে একটা শর্ত পাইছিলাম না, যে সমীকরণ x + 3s = 376। এখন এই 376 জন যাত্রীর মধ্যে আমাদের ডেক এবং কেবিনের যাত্রী বের করতে হবে পৃথক পৃথকভাবে। এখন x + 3x এখানে যদি আমরা যোগ করি তাহলে 4x হয় এবং এইদিকে 376 ছিল। এখন এইখান থেকে শুধু আমাদের x এর মানটা প্রয়োজন। যদি আমরা x এর মানটা বের করতে পারি তাহলে আমরা এইখান থেকে ডেকের যাত্রী এবং আমরা জানি কি যে কেবিনের যাত্রী ছিল ডেকের যাত্রীর 3 গুণ। তো এইখান থেকে আমরা x এর মান কত পাচ্ছি, 94 পাচ্ছি। এখন এখান থেকে ডেকের যাত্রী তাহলে কত, ডেকের যাত্রী 94 জন এবং কেবিনের যাত্রী, যেহেতু ডেকের যাত্রী 3 গুণ তাই 3 দিয়ে গুণ করা হয়েছে, বা উপরেই ছিল কেবিনের যাত্রী 3x। তো এইখান থেকে আমরা কেবিনের যাত্রী সংখ্যা কত পাচ্ছি, 282। এখান থেকে বোঝা যাচ্ছে যে 376 জন যাত্রীর মধ্যে 94 জন ছিল আমাদের ডেকে এবং বাকি 282 জন, এই 282 জন ছিল কেবিনের মধ্যে। এরপর গ নাম্বার অঙ্কে কী বলা আছে, যে কেবিনের মাথাপিছু ভাড়া কত। কেবিনে যে যাত্রী সংখ্যা ছিল এদের মাথাপিছু ভাড়া কত ছিল এটা বের করতে হবে। তো উদ্দীপকে আমাদের কি দেওয়া ছিল, ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া ছিল 60 টাকা। ডেকে আমরা কতজন যাত্রী পাইছি, ডেকে আমরা টোটাল 94 জন যাত্রী পাইছি। তো এইখান থেকে ডেকের ভাড়া ছিল 60 টাকা এবং মোট যে ভাড়াটা উঠানো হয়েছিল এ ভাড়া কত, 33,840 টাকা। তো এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি। খ নাম্বার হতে আমরা কি পাইছি, যে ডেকের যাত্রী 94 জন, কেবিনের যাত্রী ছিল 282 জন। দেওয়া আছে কি ডেকের ভাড়া 60 টাকা এবং ডেকের মোট ভাড়া কত, তাহলে যদি একজনে 60 টাকা দেয় তাহলে 94 জন যে টাকাটা দেবে এটাই তো আমাদের ডেকের মোট ভাড়া হবে। তো যাত্রী সংখ্যার সঙ্গে যদি আমরা ভাড়া গুণ করে দিই তাহলে ডেক থেকে মোট কত টাকা উঠানো হয়েছিল এটা বোঝা যাবে। এখন ডেকের মধ্যে যাত্রী ছিল কত, 94 জন এবং প্রত্যেকে ভাড়া দিয়েছে 60 টাকা করে। তাহলে ডেক থেকে টোটাল আমরা কালেকশন করতে পারছি 5640 টাকা বা 5640 টাকা। এখন টোটাল যে আমরা ভাড়াটা পেয়েছিলাম, টোটাল ভাড়া কত পেয়েছিলাম, 33,840। এইখান থেকে যদি আমরা ডেকের ভাড়া বিয়োগ করে দিই তাহলে অবশ্যই আমরা কেবিনের ভাড়া পাবো। তো ডেকের ভাড়া ছিল 33,840, এইখান থেকে আমরা ডেকের ভাড়াটা বিয়োগ করে দিছি, মানে 5640। এই টাকাটা বিয়োগ করার ফলে আমরা পাচ্ছি কত, 28,200। এই যে 28,200 এই টাকাটা আমরা পাচ্ছি কেবিন থেকে। আচ্ছা, কেবিনের টোটাল যে ভাড়াটা আছে এইটাকে যদি আমরা যাত্রী সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে অবশ্যই আমরা কেবিনের ভাড়া পেয়ে যাব। এখন কেবিন থেকে টোটাল কালেক্ট হয়েছে 28,200 টাকা। তো এইখানে আমরা কেবিনের যাত্রী সংখ্যা জানি, কেবিনে আমাদের কত ছিল, 282 জন যাত্রী সংখ্যা ছিল। এখন কেবিনের মাথাপিছু ভাড়া নির্ণয় করার জন্য আমরা কি করব, অবশিষ্ট যে ভাড়া ছিল এটাকে যাত্রী সংখ্যা দিয়ে ভাগ করে দেব। তো এইখানে কেবিন থেকে আমরা কালেকশন করছি 28,200 টাকা এবং টোটাল আমার যে যাত্রী সংখ্যা ছিল সেটা ছিল কত, 282। এই 282 জন যাত্রী কেবিনের মধ্যে যাত্রা করতেছিল। এখন 28,200কে যদি আমরা 282 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি, 100 টাকা পাচ্ছি। এর মানে কি বোঝা যাচ্ছে, যে আমাদের কেবিনে যে যাত্রী সংখ্যা ছিল ওইখান থেকে আমরা পার পিস বা মাথা পিছু 100 টাকা করে কালেক্ট করছি। তো আশা করি তোমরা এক চলক বিশিষ্ট সমীকরণের এই অঙ্কগুলো বুঝতে পারছো। তো চ্যানেলটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনের মধ্যে ক্লিক করবে। ধন্যবাদ।